আসসালামু আলাইকুম। এইচএসসি ফিজিক্স পড়তে যে সবার আগে আমরা ভেক্টর চ্যাপ্টারটা পড়া শুরু করি, এটাই স্বাভাবিক। কারণ ভেক্টর ছাড়া তো অন্য কোনো চ্যাপ্টার পড়া যায় না। তো এই ভেক্টর চ্যাপ্টার নিয়ে সামনে আগাতে আগাতে অথবা একদম এইচএসসি পরীক্ষার আগ মুহূর্তেও আমাদের যে টপিকটা খুব বেশি ইরিটেট করে, আমরা কিভাবে যেন সেই টপিকটাকে ঠিক নিজের কাছে নিয়ে আসতে পারি না, সেই টপিকটা নিয়ে আজকে কথা বলা শুরু করতে চাই। আজকে আমরা কথা বলবো রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ নিয়ে। রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ নিয়ে আজকে আমরা কথা বলা শুরু করব। তাহলে আসেন তো দেখি যে আমরা রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ নিয়ে কিভাবে কথা বলা যেতে পারে সেটা নিয়ে সামনে আগানোর চেষ্টা করি। হ্যাঁ, তো এবার একটু বোর্ডে তাকাই তো। রিলেটিভ কথা বলতে আসলে আমরা কি বুঝি, এটা যদি একটু ঠান্ডা মাথায় ভাবতাম। দেখেন, আমরা বলি না যে আমাদের রিলেটিভগুলোর মধ্যে আপনি বলেন একজন আপনার মামা, একজন আপনার চাচা, এরকম কথা বলে ডাকেন না বাচ্চা? তাহলে আপনি যাকে মামা বলে ডাকছেন, কোনো না কোনো মানুষ তাকে বাবা বলে ডাকে, কেউ না কেউ তাকে ভাই বলে ডাকে, এক একজন এক এক রকম বলে ডাকে। অর্থাৎ একজন এক এক জনের কাছে এক এক রকম। তাই এটা হচ্ছে রিলেটিভ বা আপেক্ষিক। কিন্তু আপনি যদি আপনার স্রষ্টার কথা বলে ডাকেন, দেখেন তিনি আপনারও স্রষ্টা, তিনি আমারও স্রষ্টা, তিনি আপনার বাবারও স্রষ্টা, তিনি সবারই স্রষ্টা। দ্যাট ইজ অ্যাবসোলিউট, ইট ইজ নট রিলেটিভ। তো ঠিক একই রকম ভাবে আমরা আপনার সাথে দুইটা গল্প করতে চাই। গল্প নাম্বার 1, যদি আপনাকে বলা হয়, একটু খেয়াল করে বলেন তো বাচ্চা, আপনাকে যদি বলা হয় যে টমের কাছে চকলেট আছে 10টা, জেরির কাছে চকলেট আছে 15টা। এবার জিজ্ঞেস করলাম, বলেন তো কার কাছে চকলেট বেশি আছে? অফলাইন ক্লাস হলে খুবই মজা হয়, তখন সবাই দুবদুব করে বলে ফেলে জেরির কাছে বেশি আছে। হয়তো আপনিও মনে মনে দুবদুব করে বলে ফেলছেন যে জেরির কাছে বেশি আছে। আমি কি এখনো শেষ করেছি? ডরেমনের কাছে কয়টা আছে এটা বলা কি শেষ করেছি? ধরেন ডরেমনের কাছে আছে 20টা, এবার তো বিপদ হয়ে গেল। তাহলে কথাটা এরকম বলা দরকার ছিল না যে জেরির কাছে টমের চেয়ে বেশি ছিল? এবার যদি বলতাম যে টমের চেয়ে জেরির কাছে কয়টা বেশি ছিল, তাহলে আপনি অবশ্যই আমাকে বলবেন এটা তো সোজা, 15 থেকে 10 বিয়োগ করে দেন, তাহলে এইখানে কয়টা হয়? 5টা, তাই 5টা বেশি ছিল। আমরা যদি একটু অন্য ভাষায় বলি, যদি বলি টমের কাছে কয়টা কম ছিল, তাহলে টমের কাছে কয়টা কম ছিল সেটা যদি হিসাব নিকাশ করতে চান, তাহলে টমের কাছে কয়টা কম ছিল, কার চেয়ে এটার চেয়ে কম ছিল। তাহলে এবার কি করবে? এই যে 10 থেকে 15 বিয়োগ করে দেন, তাহলে এটা কত? -5। এখান থেকে বোঝা যায় যে এটার কাছে 5টা কম ছিল। একটা ভাষা হয়তো আপনি চেক করেননি। এবার আমার সাথে আসেন, একসাথে সেটা খেয়াল করি। এখানে আমি বলেছিলাম টমের চেয়ে জেরির কাছে কয়টা বেশি আছে। তাহলে কার সাথে তুলনা করছেন? টমের সাথে। টমের চেয়ে জেরির কাছে কয়টা বেশি আছে? কার বেশি আছে? জেরির বেশি আছে। কার চেয়ে বেশি আছে? টমের চেয়ে বেশি আছে। তাহলে কার সাথে তুলনা করছেন? টমের সাথে। আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, টমের সেই চকলেটটাকে আপনি বিয়োগ করেছিলেন। এবার বলছিলাম টমের কাছে জেরির চেয়ে কয়টা কম আছে? কার কম আছে? টমের কাছে। কার চেয়ে? কার থেকে কম আছে? জেরির কাছ থেকে। এই দেখেন, জেরির চকলেট আপনি সেখান থেকে বিয়োগ করেছেন। তার মানে আপনি অ্যাকচুয়ালি এরকম কিছু করতে চাননি, বিয়োগটিও করতে চাননি। মূল গল্পটা অন্যখানে ছিল বাচ্চা। মূল গল্প ছিল এইটা যে যার সাপেক্ষে আপনি তাকে সংখ্যা রেখার জিরোতে আনতে চাচ্ছিলেন, নিউট্রাল বানাতে চাচ্ছিলেন। এখানে যখন আপনি বলছিলেন যে টমের চেয়ে কয়টা বেশি আছে, তাই টমকে জিরো বানাতে চাচ্ছিলেন। তাহলে টম জিরো হবে কখন? 10 থেকে 10 বিয়োগ করলেই না টম জিরো হবে। তখন এখানেও আপনি সেই কাজ করেছেন, এই যে 15 থেকে 10 বিয়োগ করে দিয়েছেন। তাহলে 15 থেকে 10 বিয়োগ করলে তখন আপনি 5 পেয়েছেন। এই দেখেন, এই জিরোর চেয়ে 5 বেশি, সেই জন্য তার 5টা বেশি আছে। এরপরে যখন আপনি বললেন জেরির চেয়ে কয়টা বেশি আছে, এবার আপনি আবার উল্টা কাজ করলেন বাচ্চা। কার চেয়ে? জেরির চেয়ে। তাই জেরিকে জিরো বানাতে চাইলেন। তাহলে জেরিকে জিরো বানাতে চাইলে কি হয়? এটা জিরো, আর এইটা তখন আমরা কি বলি? সেই 10 - 15, তার মানে এটা হচ্ছে 5। এই দেখেন, জিরোর চেয়ে 5টা কম আছে। ফ্যাক্টটা এটাই। একটা বিচার হবে, বিচারক যদি বায়াসড হন তাহলে কি বিচার সঠিক হবে বাচ্চা?
তাই বিচারককে সবসময় নিউট্রাল হতে হয়। তাই যার সাপেক্ষে, যাকে আপনি যার বেসিসে কম্পেয়ার করবেন, যার সাপেক্ষে চিন্তা করবেন, তাকে সবসময় জিরো বানাই দিতে হয়, তাকে নিউট্রাল বানাই দিতে হয়। আর তাকে নিউট্রাল বানানোর জন্য তখন আমরা যে কাজগুলো করি এটা। আসেন আমরা ম্যাথমেটিক্সে সেটার অ্যাপ্লিকেশন দেখি। মনে করেন এটা একটা নাম্বার লাইন বা সংখ্যা রেখা। এই নাম্বার লাইন বা সংখ্যা রেখায় আমি যদি এখন আপনার সাথে একটু কথা বলতে চাই, ধরেন এই নাম্বার লাইন বা সংখ্যা রেখার ইনি হচ্ছেন 0, ইনি হচ্ছেন 1, ইনি হচ্ছেন 2, ইনি হচ্ছেন 3, ইনি হচ্ছেন 4, ইনি হচ্ছেন 5। আমি আপনাকে জিজ্ঞেস করলাম 2 থেকে 5 কত দূরে, অর্থাৎ 2 থেকে 5 কত দূরে। আপনি কার কাছ থেকে 5 কে জানতে চাচ্ছিলেন? 2 থেকে। সেজন্য আপনি প্রথম যে কাজটা করেন সেটা হচ্ছে 2 কে সংখ্যা রেখার শূন্যতে নিয়ে আসেন। একটু ভেবে দেখেন তো, এই 2 যদি সংখ্যা রেখার শূন্যতে এসে জায়গা দখল করে, তাহলে 5 তখন সংখ্যা রেখার কোন জায়গায় এসে দখল করবে? 3। তখন এই 0 থেকে 3 পর্যন্ত যে ব্যবধানটা পাবেন সেটাকেই আপনি বলেন 2 থেকে 5 3 ঘর দূরে। 2 থেকে 5 3 ঘর দূরে। অ্যাকচুয়ালি তাহলে আপনি কি করেছিলেন? অ্যাকচুয়ালি আপনি 2 কে 0 বানিয়েছিলেন। এই যে 2 কে 0 বানাই দিয়েছেন। এটা যখন 0 হয়ে গেছে, এটাও তখন 2 ঘর পিছাই গেছে। যে এটা কত হয়ে গেছে? 3। তখন আপনি বলেছেন এটা 3 ঘর দূরে আছে। তাহলে এখান থেকে বোঝা গেল যার সাপেক্ষে তাকে সব সময় কি করতে হয়? 0 পজিশনে আনতে হয়। আর তাকে যদি 0 পজিশনে আনতে চান, তাকে সব সময় কি করে দিতে হয়? বিয়োগ করে দিতে হয়। সেই জন্য আমরা সব সময় এই কথাগুলো মাথায় রাখবো। রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ পড়ি, রিলেটিভ এক্সিলারেশন বা আপেক্ষিক ত্বরণ বলি, যা বলি আমাকে কিন্তু এই কথা কোনোভাবে ভুল করাই যাবে না। আমাদের এই জিনিসটা কোনোভাবে মিস করাই যাবে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে এখান থেকে আমরা দেখলাম রেসপেক্টিভ আসপেক্ট সব সময় ডিডাক্ট করে নিতে হয়। তাই আমরা একটু খাতাটায় নোট নিয়ে নেই তো। তাহলে আমরা বলতে চাচ্ছি যার সাপেক্ষে তাকে বিয়োগ করে সংখ্যা রেখার শূন্য অবস্থানে এনে তুলনা করতে হয়। আপনারা নিজের অজান্তে এতদিন এই কাজই করে এসেছেন, আজকে না হয় শিখে নিলেন। তাহলে রেসপেক্টিভ আসপেক্ট শুড বি ডিডাক্টেড টু স্টার্ট কম্প্যারিজন। রেসপেক্টিভ আসপেক্ট শুড বি ডিডাক্টেড টু স্টার্ট কম্প্যারিজন। তাই যখনই একজনের সাপেক্ষে আরেকজনের পজিশন কম্পেয়ার করবেন, একজনের সাপেক্ষে আরেকজনের ভেলোসিটি কম্পেয়ার করবেন, যার সাপেক্ষে তুলনা করছেন তাকে বিয়োগ করে দিবেন। তাহলে এখন আমরা যদি এবার এই রকম করে কথা বলার চেষ্টা করি, আসেন আমরা একটু কথাগুলো বলার চেষ্টা করি বাচ্চা। হ্যাঁ, কথাগুলো বলার চেষ্টা করি। একটু খেয়াল করে দেখি তো। আমরা বলছি টমের সাপেক্ষে জেরির বেগ। টমের সাপেক্ষে জেরির বেগ, যেহেতু ভেলোসিটি তাই ভি দিয়ে প্রকাশ করব। তাহলে ভেলোসিটি অফ জেরি উইথ রেসপেক্ট টু টম, ভেলোসিটি অফ জেরি উইথ রেসপেক্ট টু টম। তাহলে একটু খেয়াল করে দেখি তো এটা কার বেগ বাচ্চা? একটু ঠান্ডা মাথায় তাকাই, দেখেন এটা জেরির বেগ। তাহলে যার বেগ সেইটাকে আগে লিখেন, এটা হচ্ছে জেরির বেগ। বাট এটা তো অ্যাবসলিউট না, এটা কার দেখা? একটু ঠান্ডা মাথায় দেখেন, এটা কার দেখা? এটা টমের দেখা। তাই এটা হচ্ছে টমের দেখা জেরির বেগ। তাই এটা হচ্ছে ভেলোসিটি অফ জেরি উইথ রেসপেক্ট টু টম। ভেলোসিটি অফ জেরি উইথ রেসপেক্ট টু টম। তাহলে একটু আগে বললেন যার সাপেক্ষে তাকে বিয়োগ করে দিতে হয়, তাহলে এটা টমের সাপেক্ষে ছিল, তাই টমের বেগটা বিয়োগ করে দিতে হবে। তাই জেরির বেগ থেকে টমের বেগ বিয়োগ করে দিলে পারেই আপনি এই বেগটা পেয়ে যাবেন। আপনি জানেন ভেক্টর কখনো বিয়োগের কথা স্বীকারই করে না। তাই যারা সামান্তরিক সূত্র ব্যবহার করে এই অঙ্কটা করতে চাইবো, তাদের ক্ষেত্রে হয়তো আমরা এরকম করে বলবো জেরির বেগের সাথে
টমের বেগের বিপরীত ভেক্টরটা যোগ করতে হবে, তাহলে সেই রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগটা পাওয়া যাবে। এটার অ্যাপ্লিকেশনটা একটু দেখে নেন তো বাচ্চা। আমরা যদি একটু ছোট্ট করে দেখি, আমাদের ছোটবেলার গল্প একটু যদি বলি, মনে করেন এটা একটা রাস্তা, এইটা একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, এটা হচ্ছে গাড়ি, এই গাড়ি নিয়ে এইভাবে যাচ্ছেন, আপনি গাড়িতে চড়ে আছেন, হ্যাঁ আপনি গাড়িতে চড়ে আছেন, এই হচ্ছেন আপনি। এই গাড়ি মনে করেন 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। একটু ভেবে দেখেন তো, এইখানে যখন কোনো গাছ ছিল, এই গাছটাকে আপনার কোন দিকে গতিশীল বলে মনে হতো, আপনি নিজে ফিল করে বলেন তো, ফিজিক্স থেকে বের হয়ে যান, ভেবে নেন ফিজিক্স পড়ছেন না, আপনার আশপাশে ঘটে যাওয়া ঘটনা পড়ছেন, দেখছেন আপনি একটা বাসে চড়ে যাচ্ছেন, রাস্তার ধারে একটা গাছ আছে, তাহলে আপনি কি দেখেন, গাছটা আপনি যেদিকে যাচ্ছেন তার বিপরীত দিকে এই দিকে চলে যাচ্ছে। আপনি কি কখনো অস্বীকার করবেন যে এই জিনিস আপনি কখনো দেখেন নাই, এবং এটা বড় হয়ে আজকে পড়ার পর দেখবেন? এটা কি পসিবল? এটা তো আপনি সেই যেদিন থেকে চলাচল শুরু করেছেন, বাসে, ট্রাকে, যতদিন ধরে রিকশায় চড়েছেন, প্রতিদিন এটা হয়েছে আপনার সাথে। আপনি যেদিকে যাচ্ছেন আপনার কাছে মনে হচ্ছে তার বিপরীত দিকে দৌড়াচ্ছে। ব্যাপারটা আজকে একটু দেখার চেষ্টা করি। তাহলে কে দেখছিল বাচ্চা? আপনি দেখছিলেন। তাহলে কার সাপেক্ষে? আপনার সাপেক্ষে। ভালো কথা। আশা করছি আপনি এইটুকু বলবেন না যে এই গাছ যখন দাঁড়ায় থাকে তখন গাছের অ্যাকচুয়াল বেগ কত বাচ্চা? 0। গাছ তো গতিশীল হয় না, গাছ তো 0। এবার কার সাপেক্ষে যেন করবেন আপনি হিসাব নিকাশ? আপনার সাপেক্ষে, কারণ আপনি দেখবেন, যিনি দেখবেন তার সাপেক্ষে। এবার আপনাকে 0 বানান বাচ্চা। তাহলে আপনাকে 0 বানাতে হলে 10 থেকে 10 বিয়োগ করেন, তাহলে এটা হচ্ছে 0। তাহলে এখান থেকে 10 বিয়োগ করলে যেহেতু একই রেসপেক্টিভ কাজে করবেন, তাহলে এখান থেকে 10 বিয়োগ করেন। এই যে দেখেন এটা হচ্ছে -10। এই যে দেখেন এটা আপনি যখন 0 হয়ে গেছেন, আপনার সাপেক্ষে সে কোন দিকে গেছে? বিপরীত দিকে গেছে। এজন্য আপনার কাছে মনে হয়েছে সে বিপরীত দিকে গেছে। এটা তো ছোট মানুষের মতো বললাম। তাহলে এবার যদি আমি আপনাকে একটু কষ্ট করে এরকম করে বলতাম, এটা হচ্ছে একটা গাড়ির বেগ, এটা একটা গাড়ির বেগ, এবং এই দিকে ধরেন আমি বলে নিলাম এটা হচ্ছে আই, তাহলে এটা একটা গাড়ির বেগ। এই গাড়ির বেগটাকে তাহলে আমি কত বলছি? এটা হচ্ছে 10I। ওইটা হচ্ছে গাছের বেগ, তাহলে ভেলোসিটি অফ ট্রি, এটা হচ্ছে ট্রি বাচ্চা, ট্রি গাছ, এটা হচ্ছে 0। এটা নাল ভেক্টর। এবার আমি বলতে চাচ্ছিলাম গাড়ির সাপেক্ষে গাছের বেগ। ভেলোসিটি অফ ট্রি উইথ রেসপেক্ট টু কার? তাহলে কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে, কিন্তু কার বেগ? গাছের বেগ। তাহলে ভেলোসিটি অফ ট্রি উইথ রেসপেক্ট টু কার? ভেলোসিটি অফ ট্রি উইথ রেসপেক্ট টু কার? তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন, আর সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। তাই গাড়ির বেগটাকে বিয়োগ করে দিতে হবে। এই যে গাড়ির বেগটাকে বিয়োগ করে দিব। ভিটি এটা কত ছিল? 10I। সরি, ভিটি এটা ছিল নাল ভেক্টর, ভিসি এটা ছিল 10I, তাহলে এইটা হলো -10I। তার মানে আই যেদিকে তার বিপরীত দিকে, আই যেদিকে তার বিপরীত দিকে, এই দেখেন এইটা ভেলোসিটি অফ ট্রি উইথ রেসপেক্ট টু এইটা। তাহলে এইটা হচ্ছে আপনার আই যেদিকে তার বিপরীত দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে গেছে। এখনো কি বলবেন আপেক্ষিক বেগ কঠিন? তাহলে আপেক্ষিক বেগের সকল গুমর ফাঁস করে দিয়েছি। সেই ছোট্টবেলার আপনার চকলেট হিসাব নিকাশ থেকে দেখেন, ছোটবেলায় আপনি আপেক্ষিক চকলেটের সংখ্যা চিন্তা করতেন, কার চেয়ে কার বেশি আছে। দিস ইজ দ্য রিলেটিভ অ্যাপ্রোচ। টমের চেয়ে বেশি না টমের চেয়ে কম, এই গল্প বলতেন। সংখ্যা রেখায় একটা বিন্দু থেকে আর একটা বিন্দু কিভাবে হতো? এই যে দেখেন বাচ্চা, আপনি সেখান থেকে হিসাব করেছেন। সেই জিনিসই আপনি এখন এসে আজকে এখানে অ্যাপ্লাই করলেন যে আসলে কি ধরনের গল্প হয়। তাহলে এখান থেকে আমাদের ডিসিশন কি দাঁড়ালো? যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হবে তাকে বিয়োগ করে দিতে হবে। তার রেসপেক্টিভ অ্যাসপেক্ট শুড বি ডিডাক্টেড, দ্য রেসপেক্টিভ ভেলোসিটি শুড বি ডিডাক্টেড। তাহলেই আপনি আপনার সকল গল্প এখান থেকে খুঁজে পাবেন। ঠিক আছে? তাহলে আশা করছি এইটা বুঝা গেছে বাচ্চা। এবার যদি বুঝা যায় তাহলে সেই বুঝাটা কতটুকু আমাদের কাছে আসলো, সেই জায়গাটুকুর অ্যাপ্লিকেশনের পালা।
সেই অ্যাপ্লিকেশনটা আমরা একটু এনশিওর করব যে আমরা আদৌ এটাকে ঠিকঠাক মতো বুঝতে পেরেছি কিনা সেই ব্যাপারটা একটু দেখার চেষ্টা করব। আসেন তো দেখি এখানে ম্যাথটা কি বলছে, আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, এখানে কি কি বলছিল সেটা ভালো করে দেখার চেষ্টা করি, একটু ভালো করে বুঝার চেষ্টা করব। তো ওরা বলতে চাচ্ছিল এটাকে আমরা ধরলাম নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। ওরা যা বলছে আমরা এখন সেটাকে হিসাব নিকাশের মধ্যে নিয়ে আসবো ইনশাল্লাহ। ওরা বলছিল টম 4 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে, টম 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে। তাহলে এই যে টম যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে, এই যে পূর্ব দিকে এইভাবে টম যাচ্ছে। আর জেরি 6 মিটার পার সেকেন্ড বেগে নিম্নোক্ত ভাবে, ওই যে প্রথমে পূর্ব, তারপরে পশ্চিম, তারপর উত্তর, তারপর দক্ষিণ, আসলে সবই দেখবো। তো সেই জন্য জেরি এবার কিভাবে যাচ্ছে, পূর্ব দিকেই যাচ্ছে, কিন্তু কত বেগে, 6 মিটার পার সেকেন্ড বেগে। এবার জেরিরটা দেখছি, তাহলে জেরি যাচ্ছে পূর্ব দিকেই, বাট কত বেগে, 6 মিটার পার সেকেন্ড বেগে। এই যেটা হচ্ছে জেরিরটা, একটু বড় ওই জন্য। এখন আমাদের কাছে জিজ্ঞেস করেছে টমের সাপেক্ষে জেরির বেগ কত। আগে একটু মার্কিং তো করি, এইটা হচ্ছে আমাদের টমের বেগ, আর এইটা হচ্ছে আমাদের জেরির বেগ। জেরির বেগ ছিল হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, আর টমের বেগ কত ছিল, টমের বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড। এখন আমাদেরকে বলেছে টমের সাপেক্ষে জেরির বেগ কত। আমরা কি একটু ফিল করতে পারি, আমরা যখন বলছি টমের সাপেক্ষে জেরির বেগ কত, মানে টম দেখবে কাকে দেখবে, জেরিকে দেখবে। তাহলে এই ক্ষেত্রে টম জেরিকে আসলে কি দেখবে, জেরি টমকে অতিক্রম করে যাচ্ছে, গ্র্যাজুয়ালি টমকে ছাড়াই চলে যাচ্ছে, এটাই তো দেখবে। এবং সে কি দেখবে, যে টমের সাপেক্ষে তাকে এটা যদি 0 হয়ে যায় তাহলে এটার সাপেক্ষে এটা কত হবে, 2। তার মানে টম সারা জীবন দেখবে 2 মিটার পার সেকেন্ড বেগে জেরি সামনের দিকে যাচ্ছে। তাই টমের সাপেক্ষে জেরির বেগ যদি বের করতে বলি, তাহলে আমরা একটু সহজ হিসাব নিকাশের মধ্যে যেতে চাচ্ছিলাম, আমরা এইটাকে একটা একক ভেক্টরের গল্প বলে দিতে চাচ্ছিলাম। আমরা মনে করে নিলাম এই দিকে যেটা একক ভেক্টর কাজ করছে সেটা হচ্ছে আই, এই দিকে যেটা একক ভেক্টর কাজ করছে সেটা হচ্ছে জে। তাই আমরা এখন সেই গল্পগুলো একটা একটা করে লিখব। তাহলে হিয়ার টমের বেগ ভিটি, এটা হচ্ছে 4i। জেরির বেগ এটা হচ্ছে 6i। এবার আমাদেরকে বলেছে টমের সাপেক্ষে জেরির বেগ। ভেলোসিটি অফ জেরি উইথ রেসপেক্ট টু টম। তাহলে এটা জেরির বেগ কার সাপেক্ষে, টমের সাপেক্ষে, যার সাপেক্ষে তাকে বিয়োগ করে দিতে হয়। তাহলে জেরির বেগ থেকে টমের বেগটা বিয়োগ করে দিব। তাহলে জেরির বেগ ছিল আমাদের 6i, সেখান থেকে টমের বেগ বিয়োগ করে দিব, তার মানে দ্যাট ইজ 4i। তাহলে এইটা হলো হচ্ছে 2i। তার মানে আপনি এখান থেকে বুঝতে পারছেন টম সারা জীবন দেখবে জেরি 2 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে। এখানে যদি জেরির সাপেক্ষে টমের বেগ চাইতো এক্সট্রা, একটু যদি ফিল করার চেষ্টা করি, এবার আপনি জেরির জায়গায় নিজেকে বসান, আপনার ফ্রেন্ডকে টমের জায়গায় বসান। আপনি যখন সামনে যেতে থাকবেন তখন আপনাকে কি টমকে সামনে দেখবেন না পিছনে দেখবেন, এবং গ্র্যাজুয়ালি আপনার কি মনে হবে, আপনার ফ্রেন্ডটা গ্র্যাজুয়ালি আপনার কাছ থেকে পেছনের দিকে দূরে সরে যাচ্ছে, তা আপনার কাছ থেকে সে এই দিকে তার বিপরীত দিকে দূরে সরে যাচ্ছে, এটা মনে হয় ফিল করা যায়। ম্যাথটা বলে কিনা দেখি তো। তার মানে আমরা বলতে চাচ্ছি ভেলোসিটি অফ টম উইথ রেসপেক্ট টু জেরি। তাহলে এটা হচ্ছে ভেলোসিটি অফ টম উইথ রেসপেক্ট টু জেরি, কার সাপেক্ষে, জেরির সাপেক্ষে। তাই জেরির বেগটা বিয়োগ করে দেন। তাহলে জেরির বেগটা যদি বিয়োগ করে দেই তাহলে এটা হচ্ছে 4i - 6j,
6i, তাই এটা হচ্ছে আপনার নেগেটিভ 2i। আমি আগেই বলেছিলাম, তাহলে এটা 2 মিটার পার সেকেন্ড বেগে কোন দিকে যেতে দেখবে? আই যেদিকে তার বিপরীত দিকে, মানে যেদিকে সে দৌড়াচ্ছে তার বিপরীত দিকে দেখবে টম পিছায় যাচ্ছে, পিছায় যাচ্ছে, পিছায় যাচ্ছে, পিছায় যাচ্ছে। দেখেন ম্যাথও সেই আপনার অনুভূতিটাই প্রকাশ করে। তো এরপরও কি বলবেন যে আপেক্ষিক বেগ নিয়ে ঝামেলা হচ্ছে? তাহলে এবার এর পরের প্রবলেমটা আসেন সলভ করি। এর পরের প্রবলেমে আমাদেরকে কি বলেছে সেটা একটু দেখার চেষ্টা করি। এবার আগের মতোই গল্প, আমরা একটু এক্সিস সিস্টেমটা আগে তৈরি করে নেই। আগের মতোই নামটা দিয়ে নেই, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এইদিকে ধরে নেই আই, এইদিকে ধরে নেই যে। এবার ওরা কি বলছে সেটা ভালো করে খেয়াল করি। ওরা বলছে টম পূর্ব দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। যাও বাবা টম, এই যে যাও, তুমি যাও। এই যে জেরি কোন দিকে যাচ্ছে? 6 মিটার পার সেকেন্ড বেগে নর্থ এর দিকে, টুয়ার্ডস নর্থ। যাও বাবা যাও, টুয়ার্ডস নর্থ। এটা হচ্ছে জেরির। তাহলে এটা হচ্ছে টম 4 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে জেরি। সিক্স মিটার পার সেকেন্ড। আপনি আমার কথা শুনে অনেক আগেই বুঝেছেন আমি পারতপক্ষে প্যারালেলোগ্রাম লতে যাই না, বাট এই অঙ্কটা আমি আপনাকে প্যারালেলোগ্রাম ল দিয়েও করে দিব, নরমালিও করে দিব। দেখি আপনার কোনটা ভালো লাগে, আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে করবেন। আসেন দেখি তো আমরা তাহলে এবার যদি একটু এই দুটো ভেক্টরকে লেখার চেষ্টা করি, তাহলে আমরা কিভাবে লিখতে পারবো? ভেলোসিটি অফ টম, তাহলে এটা হচ্ছে 4i। ভেলোসিটি অফ জেরি, দ্যাট ইজ 6j। তাহলে এইবার আমাকে বলেছে ভেলোসিটি টমের সাপেক্ষে জেরির বেগ, ভেলোসিটি অফ জেরি উইথ রেসপেক্ট টু টম, ভেলোসিটি অফ জেরি উইথ রেসপেক্ট টু টম। ভেলোসিটি অফ জেরি উইথ রেসপেক্ট টু টম। সুন্দর, আমি দেখলাম এর আগের অঙ্ক আবার উল্টাইছি কিনা। ভেলোসিটি অফ জেরি উইথ রেসপেক্ট টু টম, কার সাপেক্ষে? টমের সাপেক্ষে, তাই টমকে বিয়োগ করে দেব। তাহলে ভেলোসিটি অফ জেরি এটা ছিল 6j, আর ভেলোসিটি অফ টম এটা ছিল 4i। তাহলে আপনি বলতে পারেন এটা হচ্ছে নেগেটিভ 4i প্লাস 6j। এখন এটার মান বলা দরকার, আসেন এটার মান বলে দেই। ভেক্টর চিহ্ন দেই নাই দেখেন এর উপর, তার মানে আমি মান বুঝাতে চাচ্ছি। নেগেটিভ 4 হোল স্কোয়ার, 6 হোল স্কোয়ার, 4 6 10 হওয়া উচিত না? মানে এই কি বলে, এই হওয়া উচিত 36, আর এদিকে হচ্ছে 16। কম্বিনেশন 2 3 5 4 6 10 সমকোণী ত্রিভুজের কম্বিনেশন। তাহলে 16 প্লাস হচ্ছে 36, 4 4 16, আর এইটা হচ্ছে 36। 52, তাহলে এটা হচ্ছে রুট ওভার 52। রুট ওভার 52কে দশমিকে লিখবো না এভাবেই লিখবো? $7.2। অ্যাঙ্গেলটা বলেন। tan inverse 6/4, সরি নেগেটিভ 4। তাহলে শিফট tan নেগেটিভ 6/4, মানে 6/4 আর কি, নেগেটিভ 56.31। কার সাথে? এটা তো বলা লাগবে বাচ্চা। এটা 14 কোটি বছর থেকে তোমার সাথে আমি গল্প করে আসতেছি। এই যে দেখো বাচ্চা, আই এর কোএফিসিয়েন্ট হচ্ছে নেগেটিভ, তাহলে এটা হচ্ছে উইথ নেগেটিভ আই। এবার আসো ভেক্টর প্রেজেন্টেশনে দাঁড়াই।
তাহলে ভেক্টরটা কোন দিকে যাবে সেটা দেখার চেষ্টা করি। ভেক্টরটা কোন দিকে যাবে তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এটার মান হবে 7.2। এটা অ্যাঙ্গেল তৈরি করবে নেগেটিভ আই এর সাথে। তাহলে এটা যদি আই হয় এটা হচ্ছে নেগেটিভ আই। তাহলে এটা যদি নেগেটিভ আই হয়, এটা যদি নেগেটিভ আই হয়, তাহলে এই নেগেটিভ আই এর সাথে নেগেটিভ অ্যাঙ্গেল, তার মানে ক্লকওয়াইজ। আর নেগেটিভ আই এর সাথে অ্যান্টি ক্লকওয়াইজ। আর যদি নেগেটিভ এর সাথে যদি আমাদের এটা পজিটিভ অ্যাঙ্গেল তৈরি হতো তাহলে আমরা কি করতাম, এরকম অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতাম। আর নেগেটিভ অ্যাঙ্গেল বলে আমরা কি মুভ করব, ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে। তাহলে এই ভেক্টরটা যাবে 56 এর চেয়ে বড়। তার মানে এই যে এরকম ভাবে কোন একটা ভেক্টর এটা তৈরি হবে। তো এটাকে আমরা তখন বলছি টমের সাপেক্ষে জেরির বেগ। তার মানে টম এদিকে দৌড়ায় যাওয়ার সময় জেরিরকে কখনোই এরকম করে যেতে দেখবে না, এরকম করে যেতে দেখবে না। সে কোন দিকে যেতে দেখবে, এই যে এরকম করে যেতে দেখবে। তার কাছে মনে হবে জেরি এরকম করে চলে যাচ্ছে, এই যে এরকম করে চলে যাচ্ছে। এটা নরমালি হয় বাচ্চা, একজন এদিকে যাচ্ছে একজন এদিকে যাচ্ছে, এর কাছে প্রতিনিয়ত মনে হবে সে এরকম করে সরে যাচ্ছে। সেই গল্পটাই এখান থেকে দেখা যাচ্ছে। তাহলে এইভাবে আমরা সেই অঙ্কটা করতে পেরেছি। এইভাবে যদি আমাদের সেই অঙ্কটা হয় তাহলে ডেফিনেটলি আমরা এবার আরেকটা জায়গায় যে প্যারালেলোগ্রাম ল দিয়ে এটা করতেই পারি। আসেন দেখি প্যারালেলোগ্রাম ল দিয়ে এটা করতে গেলে কেমন হয়। এটা আমরা এবার প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিক সূত্র দিয়ে করার চেষ্টা করব। তাহলে আমরা ভেক্টরগুলোকে একটু রিপ্রেজেন্ট করি। টম যাচ্ছিল পূর্ব দিকে, প্যারালেলোগ্রাম ল দিয়ে অ্যাপ্লাই করার সময় একটু আনুপাতিক একটু মনে রাখা দরকার। এরকম যেন না হয় 2 এর চেয়ে 1 বড় যেন না হয়ে যায়, 4 এর চেয়ে 6 ছোট যেন না হয়ে যায়। তাহলে জেরি যাচ্ছিল এই দিকে, তাই 4 এর চেয়ে একটু বড়ই নেওয়া আছে। দেখেন, তো আমরা এগুলোর একটু নাম দিচ্ছি। এটা ছিল টমের বেগ, যেটা ছিল 4 মিটার পার সেকেন্ড। এটা ছিল জেরির বেগ, যেটা 6 মিটার পার সেকেন্ড। এখন বলছিলাম টমের সাপেক্ষে জেরির বেগ, অর্থাৎ জেরির বেগ উইথ রেসপেক্ট টু টম। তাহলে যার সাপেক্ষে তাকে বিয়োগ করে দিতে হয়। এরা বলতে চাচ্ছিল দুটো ভেক্টর যোগ করো, জেরির বেগের সাথে নেগেটিভ টমের বেগ, এই দুটো ভেক্টর যোগ করো। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র আমাদেরকে বারবার বলেছে যে দুটো ভেক্টর যোগ করতে চাও তাদেরকে ফ্রম এ পয়েন্ট বা একটা বিন্দু থেকে কাজ করাও। তাহলে ভিজে এটাকে ফ্রম এ পয়েন্ট বা একটা বিন্দু থেকে কাজ করাও। মাশাআল্লাহ, সে একটা বিন্দু থেকে কাজ করছে, আলহামদুলিল্লাহ। নেগেটিভ ভিটি, তাহলে ভিটি যদি এই দিকে থাকে তাহলে নেগেটিভ ভিটি যাবে এই দিকে। ভেক্টর বিপরীত করে দিলে তার মানের কোনো চেঞ্জ হয় না, মাইন্ড ইট। ভেক্টর চেঞ্জ করে দিলে তার মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা নেগেটিভ ভিটি, এটার ভ্যালুও 4 মিটার পার সেকেন্ড। এইবার তাহলে তুমি তোমার প্যারালেলোগ্রাম পেয়ে গেছো বা সামান্তরিক পেয়ে গেছো, সেই প্যারালেলোগ্রাম ফর্ম করো। এবার এইটার যে ডায়াগোনাল, সেই ডায়াগোনাল হবে তোমার সেই কাঙ্ক্ষিত জায়গা যেটা নিয়ে তুমি মারামারি করতে চাচ্ছ। তোমার এই ডায়াগোনাল হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা যেটা নিয়ে তুমি মারামারি করতে চাচ্ছ। তাহলে এইটাকে আমরা বলতে পারি এইটা হচ্ছে তোমার সেই টমের সাপেক্ষে জেরির বেগ, তার মানে ভেলোসিটি অফ জেরি উইথ রেসপেক্ট টু টম। এই হচ্ছে তোমার গল্প, যেটা তুমি একটু আগেও দেখেছিলা, এই ঘটনাটাই ঘটেছিল। ওইটা অনেক ইজি, এটা ফ্যাসাইদা। তাহলে এইবার যদি আমরা এটার মান বের করতে চাই তাহলে কি করব, একটু ভালো করে দেখি তো বাচ্চা, যাদেরকে এইখানে তাহলে একটা একটা করে মার্ক করার চেষ্টা করি। এই দেখো, এই অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, আলফা হচ্ছে 90 ডিগ্রি। থেটা তুমি ইচ্ছা হলে এটার সাথে বলতে পারো, ইচ্ছা হলে এইটার সাথে বলতে পারো। আমি এই অ্যাঙ্গেলটাকে বললাম থেটা, এই যে এই অ্যাঙ্গেলটাকে বললাম থেটা। তাহলে আমরা একটু হিসাব নিকাশে নামি। আমরা কি শিখেছিলাম, তাহলে এইটার ভ্যালু যখন বের করব, রুট ওভার পি স্কোয়ার, পি মানে হচ্ছে ভিজে, এটার স্কোয়ার মানে 6 এর স্কোয়ার, প্লাস কিউ স্কোয়ার, নেগেটিভ ফিটির মান হচ্ছে 4, এটার স্কোয়ার, প্লাস 2 ইন্টু পি,
ইন্টু কিউ ইন্টু কোসাইন অফ আলফা, আলফার ভ্যালু 90 ডিগ্রি। কপাল খুবই ভালো, cos 90 ভ্যালু 0, তাহলে 4 4 16 আর 36, 16 আর 36 যোগ করলে 16 যোগ 36 এটা হচ্ছে 52, রুট ওভার 52, তার মানে একটু আগে যে ভ্যালুটা আসছিল সেইটা 7.2। এবং অ্যাঙ্গেল থিটা tan ইনভার্স কিউ, যার সাথে অ্যাঙ্গেল তৈরি করেছেও তাকে রেখে দাও। এই যে যার সাথে অ্যাঙ্গেল সে হবে মমিত ভাইয়ের মতো সিঙ্গেল, এই যে সিঙ্গেল রয়ে গেল। এবার অন্যজন কোনটা, ওই যে 6, তাহলে এটার tan যেহেতু উপরে সাইন নিচে cos, তাহলে 90 ডিগ্রি cos 90 ডিগ্রি। এই সকল ক্ষেত্রে কখনোই এসব ফর্মুলায় যাইতে হয় না বাচ্চা, যে কি করবেন অযথা যে কোনো লাভ আছে। কারণ sin 90 মান 1, cos 90 ভ্যালু 0ই দিবে। তাহলে পিথাগোরাস পাওয়ার কি সমকোণী ত্রিভুজ পাওয়ার পর tan লম্ব বাই অতিভুজ হবে, এটাই স্বাভাবিক। এইটা হচ্ছে দেখেন 6/4। এবার তাহলে আপনার এই থিটার ভ্যালু আসবে, ওইখানে যে নেগেটিভটা পেয়েছিলেন ওই নেগেটিভটা পাবেন না, 56.31। এখন আপনি নেগেটিভ পান নাই কেন? কারণ আপনি নিজে কোন কার সাথে নিয়ে দিয়েছেন, নেগেটিভ ভিটির সাথে নিয়ে দিয়েছেন, সেই জন্য আপনি ওই নেগেটিভটা আর পান নাই। তো এই প্রসেসের চেয়ে ফার ফার কমফোর্টেবল প্রসেস হচ্ছে এইটা, যেখানে আপনাকে নিজে থেকে কোনো কিছু বলতে হয় না, ম্যাথ আপনাকে সবকিছু বলে দেয়। আপনার নিজে থেকে কোনো মারামারি করতে হয় না, ম্যাথ পুরো প্রসেস আপনাকে বলে দিবে যে এটা কোন দিকে যাবে। তারপরও যদি আপনার মনে হয় যে না এটা আপনার পছন্দ হচ্ছে, আপনি করবেন, আমার কোনো আপত্তি নেই। তাহলে এবার আপনার পালা, এটা আপনার জন্য থেকে গেল, এটা আপনি করবেন। এটা আপনার HW হিসেবে থেকে গেল, যেটা পশ্চিম দিকে গেলে কি হবে এটা আপনি করবেন। এটাও আপনার পালা, দক্ষিণ দিকে গেলে কি হবে এটাও আপনি করবেন। আমি না হয় আপনার সাথে এবার একটু ভিন্ন ধরনের গল্পটা নিয়ে কথা বলে দেই। আমরা বলছিলাম এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, শুধু এতটুকুই বলিনি। এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে। এবার বলছিলাম টম পূর্ব দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে যাবে। যাও না বাবা যাও, কে মানা করছে তোমারে? পূর্ব দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে যাবে। জেরি 6 মিটার পার সেকেন্ড বেগে উত্তর পূর্ব দিকে উত্তরের সাথে 30 ডিগ্রি কোণে, নর্থ ইস্ট উত্তর পূর্ব, নর্থ ইস্ট উত্তর পূর্ব, এই উত্তর পূর্ব দিকে উত্তরের সাথে 30, তার মানে ওইটার সাথে 30, এমনি যে এমনি উত্তরের সাথে 30, তার মানে এই হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এবার আমরা এইটাকে বলছিলাম টমের বেগ, যেটা ছিল 4 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে জেরির বেগ, যেটা 6 মিটার পার সেকেন্ড। এবার জিজ্ঞেস করছিলাম টমের সাপেক্ষে জেরির বেগ কত হবে। ওকে, আমরা এটাও এইভাবে এবং প্যারালেলোগ্রাম দিয়ে আপনাকে দেখাবো। আপনার এটার পরই আমি আর কখনো প্যারালেলোগ্রামের আশপাশে যাব না, আমি সারা জীবন বিভাজন দিয়ে করব। আপনার ইচ্ছা হলে আপনি প্যারালেলোগ্রাম দিয়ে করে নিন, ঠিক আছে? তাই এটারই আমি শেষবারের মতো বিভাজন এবং প্যারালেলোগ্রাম দুইভাবেই করব। এরপর থেকে যত অঙ্ক পাবো অধিকাংশ অঙ্ক দেখবেন আমি বিভাজন দিয়ে করছি, যদি না দেখি ওই অঙ্কে প্যারালেলোগ্রাম খুবই লোভনীয়, ঠিক আছে? তাহলে আসেন দেখি বাচ্চা, আমরা এটা একটু শেষ করে ফেলি। তাহলে এইখানে আমরা একটু বলার চেষ্টা করছিলাম velocity of Tom, that is for I, velocity of Jerry। এইবার একটু কথা হলো, এবার তো আই যেতে নিয়ে যেতে হবে, তাহলে যার সাথে কোণ করে সেদিকে থাকে cos অংশ, অন্যদিকে থাকে কি sin অংশ। যার সাথে কোণ করে সেদিকে থাকে cos অংশ, অন্যদিকে থাকে sin অংশ। তাহলে cos অংশ থাকবে j এর দিকে আর sin অংশ থাকবে i এর দিকে। cos অংশ থাকবে j এর দিকে, cos অংশ থাকবে j এর দিকে। তাহলে 6 cos
30 ডিগ্রি এটা থাকবে জে এর দিকে, আর 6 sin 30 ডিগ্রি এটা থাকবে আই এর দিকে, এই যে জে এর দিকে, এই যে আই এর দিকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো sin 30 এর মান হাফ, তাই 3i, আর এটা হচ্ছে cos 30 হচ্ছে √3/2, তাই 3√3 এত জে। এবার আপনাকে বের করতে বলেছে টমের সাপেক্ষে জেরির বেগ। পরে দেখি, হ্যাঁ, টমের সাপেক্ষে জেরির বেগ, ভেলোসিটি অফ জেরি উইথ রেসপেক্ট টু টম। তাহলে যার সাপেক্ষে তাকে বিয়োগ করে দিবেন। বাচ্চারে ফাঁকিবাজি কথা বলবো, এটা ঠিক মতো লিখলে আগেরটা আগে পরেরটা পরে, আগেরটা আগে পরেরটা পরে, এত ভাবনা চিন্তার কি আছে বাচ্চা? চিল। পরীক্ষার হলে এরকম, পরীক্ষার আগে আমরা এরকম অনেক কথা বলে দেই। হয়তো কথাগুলো থিওরিটিক্যালি খুব একটা ভালো না, কিন্তু ওই একটা ইম্যাচিওর বয়সে খুব সুন্দর কাজ করে। আগেরটা আগে পরেরটা পরে, খুব সুন্দর গল্প বাচ্চা। কিন্তু এটা আবার ঠিক মতো লিখে, তাহলে এটা হচ্ছে আপনার থ্রাইস আই প্লাস 3√3j, আর এইটা ছিল 4i। তার মানে এটা হচ্ছে নেগেটিভ i প্লাস 3√3j। তাহলে এটার মান বের হয়ে গেল বাচ্চা। এটা কোন বের হয়ে গেল? দুনিয়ার সব বের হয়ে যাবে। এবার দুনিয়াতে যা আছে সব এবার আমরা ক্যালকুলেট করে ফেলতে পারছি। এটার মান যদি বলেন √of -1 স্কোয়ার প্লাস 3√3 হোল স্কোয়ার, তাহলে এটা হবে 9 3 নং 27, 27 আর 28, √28 আর কি। 3 তিরিকে 9, 3 নং 27, 27 28, √28, 4 7 28, তার মানে 2√7। আমার দৌড় কিন্তু শেষ বাচ্চা। ভুল হলে আপনি চোখে ভুল দেখছেন, তাই ঠিক করে নেবেন। ক্যালকুলেশন ভুল হলে ভেবে নেবেন আপনি চোখে ভুল দেখছেন, ঠিক করে নেবেন নিজ দায়িত্বে। এটা হচ্ছে 3√3 ডিভাইডেড বাই -1, তাহলে tan ইনভার্স 3√3 মানে নেগেটিভ আর কি, শিফট tan -3√3, এটা হচ্ছে -79.1। কার সাথে? আই এর সহগ নেগেটিভ, তাই নেগেটিভ আই এর সাথে। আর নেগেটিভ আই বলতে কি বুঝিয়েছি? ওয়েস্টের সাথে। এবার তাহলে ভেক্টরটাকে যদি দেখতে বলি, যে ভেক্টরটাকে দেখো তো বাবা, কি হবে? তার ভ্যালু হবে 2√7, অ্যাঙ্গেল হবে নেগেটিভ আই এর সাথে। এই দেখো নেগেটিভ আই এর সাথে, নেগেটিভ আই যদি এটা হয়, এরপর যদি নেগেটিভ অ্যাঙ্গেল হয় তাহলে ক্লকওয়াইজ, আর যদি পজিটিভ অ্যাঙ্গেল হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা নেগেটিভ অ্যাঙ্গেল, তার মানে ক্লকওয়াইজ। 79 প্রায় 80। তার মানে ব্যাপারটা এরকম। এইটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা। একটা জিনিস খেয়াল করা যেতে পারে, হ্যাঁ, একটা জিনিস খেয়াল করা যেতে পারে, এখানেও টম জেরিকে দূরে যেতে দেখছে, এখানেও টম জেরিকে দূরে চলে যেতে দেখছে, এখানেও টম জেরিকে দূরে সরে যেতে দেখছে। নেক্সট ফাঁকিবাজি লোডিং, আপেক্ষিক বেগের জন্য একজন আরেকজনকে খালি দূরেই যেতে দেখে, কেউ কখনো কাছে আসতে দেখে না। এখানে কোনো ক্লোজ আপ নাই, ক্লোজ আপ নামের কোনো গল্প নাই। এটা হচ্ছে গো অ্যাওয়ে। আপেক্ষিক বেগের জন্য আপেক্ষিক বেগ দিয়ে শুরু, মানে হচ্ছে আলাদা, তার মানে আলাদা হতেই থাকে, সেপারেটেড হইতেই থাকে। তা আপেক্ষিক বেগে কখনো দেখবেন না একজন আরেকজনের কাছে এরকম করে কাছে আসা, একজন আরেকজনকে কাছে আসতে দেখছে, সারা জীবন দেখবেন দূরে যেতে দেখছে। তো এটাই হচ্ছে আপেক্ষিক বেগের মজার একটা জিনিস। আর তো এটা যদি প্যারালেলোগ্রাম ল দিয়ে করতাম তাহলে কেমন হতো? আমি খালি ছবি এঁকে দিব, বাকিগুলো আপনি করে নেবেন। প্যারালেলোগ্রাম ল, দা প্যারার অন্য নাম। জগতে প্যারা নামক একটা শব্দ আছে, এই প্যারার অন্য নাম হচ্ছে সামান্তরিক সূত্র। তো এবার আমি শুধুমাত্র আপনাকে এঁকে দিচ্ছি, আপনি বাকিটা কমপ্লিট করে নেবেন। এই দেখেন এটা ছিল টম, এই দেখেন এটা ছিল জেরি। এবার যার সাপেক্ষে তাকে বিয়োগ করে দিতে হয়,
সুন্দর কথা। আর ভেক্টর যোগ করার সময় একটা বিন্দু থেকে কাজ করতে হয়। এই যে জেরি এখান থেকেই কাজ করলো, মাশাআল্লাহ। কিন্তু টম বেয়াদবি করে কি করলো, এই দিক থেকে উল্টে গেল। এটা যে সামান্তরিক সূত্র যে কি রিস্কি, আপনারা আমি কেমনে বলে বুঝাই। এবার যদি আপনি প্যারালেলোগ্রামটা এনশিওর করেন, প্যারালেলোগ্রাম যদি এনশিওর করেন, তাহলে এই যে আপনার রেজাল্টেন্ট আপনি পাইলেন। আঁকতে একটু যদি ঝামেলা হয়ে যায়, এটা ডুম করে যদি ওইদিকে চলে যায়, তাহলে আপনি কিন্তু মরছেন। এবং আমাদের ক্ষেত্রে তাই হয়, আমরা মাঝে মাঝে এত তো আর মেপে ঝুঁকে আঁকা সম্ভব হয় না। আপনি দেখেন এত তো আর একে জেকে আঁকা সম্ভব হয় না। সেই জন্য এই প্রসেসটা না বাচ্চা, অ্যাটলিস্ট আপেক্ষিক বেগের ক্ষেত্রে শুড বি অ্যাভয়েডেড, শুড বি অ্যাভয়েডেড। মাস্ট বি বলি নাই, শুড বি। তাই যখনই আপেক্ষিক বেগের গল্প পাবেন, আল্লাহর নামে চলেন। যার সাথে কোণ করেছে সেদিকে কস অংশ, অন্যদিকে সাইন অংশ। তাহলে যাওয়ার আগে আপনাকে এই টপিকটার শেষ একটু গল্প করার আগে ওই এইচডব্লিউর কথা মনে করে দেই। এই দেখেন এইচডব্লিউ কিন্তু আছে, তো এই এইচডব্লিউ গুলো অবশ্যই সলভ করবেন। এই এইচডব্লিউ গুলো কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না, এগুলো সলভ করতেই হবে। আসেন এবার আমরা একটা কাজ করি। এই যে এতক্ষণ আপনারা যে পড়াশোনাগুলো করলেন, রিলেটিভ ভেলোসিটি নিয়ে গল্পগুজব করলেন, এটার উপর একটা সিকিউ সলভ করি। এটার উপর একটা সিকিউ সলভ করে নেই আমরা। তাহলে এটার সিকিউ কেমন হয় একটু দেখি তো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, সেই ইম্পর্টেন্ট প্রবলেমটা দেখছি। টম 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, একটু ভালো করে দেখেন, টম 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে, ভালো করে মাথায় রেখেন, পূর্ব দিকে যাওয়ার সময় জেরিকে 10√3 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে, এর পরের লাইনটা মনে হয় খুবই সুন্দর, যেতে দেখলো। দিস ইজ দ্য ফ্যান্টাস্টিক ইস্যু। তাহলে এটা কি অ্যাকচুয়ালি জেরি যাচ্ছিল না টম যেতে দেখলো? তাহলে এটা টমের দেখা বেগ, তার মানে এটা হচ্ছে টমের সাপেক্ষে জেরির বেগ। ভেলোসিটি অফ জেরি উইথ রেসপেক্ট টু টম, যেতে দেখলো। এটা এটা কিন্তু অ্যাকচুয়াল বেগ না, যেতে দেখলো। এখন বলছিল রিলেটিভ ভেলোসিটি কি, তিনটা ফোর্স যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, কি বলে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাক্ট করে, তিনটার ভ্যালুই সমান হয়। এটা ওই যে ভেক্টর রেজলিউশন দিয়ে করে দেখবেন, এটা একটা নাল ভেক্টর আসবে, খুবই মজার জিনিস, এটা পরীক্ষায় মাঝে মাঝে আসবে দেখবেন। আমি আপনাকে ছবিগুলো বলে দেই। এই দেখেন, এটা যদি এরকম হয়, ভ্যালু সমান কিন্তু, হ্যাঁ সবগুলোর ভ্যালু সমান। এটা যদি 120 ডিগ্রি কোণে এরকম ভাবে যায়, এটা যদি 120 ডিগ্রি কোণে এইভাবে যায়, সবগুলোকে আপনি রেজলিউট করবেন বা বিভাজন করবেন, দেখবেন রেজাল্টেন্ট ভ্যালু নাল আসছে, কারণ সবার ভ্যালু সমান। তাই সমমানের ইকুয়াল ম্যাগনিটিউডের তিনটা ভেক্টরের অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি হয়, যে কোনো একটাকে এক্স অক্ষ হিসেবে ধরে নিয়ে বাকিগুলোকে আল্লাহর নামে রেজলিউট করে দিবেন, দেখবেন এটা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর পেয়ে গেছেন। তো আপনি দেখবেন এই নাল ভেক্টর বা শূন্য ভেক্টর পাওয়া মানে হচ্ছে ব্যালেন্স অফ ফোর্স বা বলের সাম্য তৈরি হওয়া, সেটা আপনি দেখতে পাচ্ছেন। এইবার আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা, যেটা থেকে আমরা বলতে চাই জেরির বেগ নির্ণয় করো বা ভেলোসিটি অফ জেরি কত, এটা ক্যালকুলেট করো, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা। আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় আসতে চাই। এই যে এটা তো আমরা দেখেছি, এটা আপনার উপর ছেড়ে দেওয়া। তো আমরা জেরির বেগটা নির্ণয় করতে চাই। তো আসেন বাচ্চা, আমরা একটু আমাদের মতো সুন্দর গুছানো অসাধারণ একটা প্রেজেন্টেশন জেনারেট করি। তো আমরা এই ডিরেকশনটাকে নর্থ বলছি, এটাকে সাউথ বলছি, এটাকে ইস্ট বলছি, এটাকে ওয়েস্ট বলছি। এর সাথে এই দিকে একটা একক ভেক্টর কাজ করাচ্ছি, সেটা হচ্ছে আই। এই দিকে একটা একক ভেক্টর কাজ করাচ্ছি, সেটা হচ্ছে জে। এবার ওরা যা বলেছে আমরা তা শুনবো এবং লিখব। টম 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাওয়ার সময়, এই যে টম 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে, যাও বাবা যাও যাও যাও, এই যে টম যাচ্ছে,
এই যাওয়ার সময় সে দেখলো জেরি উত্তর দিকে 10√3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, প্রায় দ্বিগুণ বাচ্চা। 10√3 মানে 10√3 ভ্যালু কত দেখি, 10√3 17.32, প্রায় দ্বিগুণ। তার মানে এটা যতটুকু, এটা প্রায় দ্বিগুণ এইদিকে যেতে দেখলো। একবারও বলিনি এদিকে যাচ্ছে, এদিকে যেতে দেখলো। অর্থাৎ আমি বলতে চাচ্ছিলাম এইটা হচ্ছে টমের বেগ, যেটাকে আমরা বলছি 10 মিটার পার সেকেন্ড, আর এইটা হচ্ছে টমের দেখা জেরির বেগ। জেরির বেগ উইথ রেসপেক্ট টু টম, এটা হচ্ছে 10√3 মিটার পার সেকেন্ড। এখন প্রশ্ন ছিল যে জেরি তাহলে আসলে যাইতেছিল কোন দিকে? জেরি আসলে যাইতেছিল কোন দিকে? দ্যাট ইজ ইওর কোয়েশ্চেন, যে জেরি আসলে যাচ্ছিল কোন দিকে? ফাঁকিবাজি মনে রাখতে পারেন, আপেক্ষিক বেগের কারণে সবসময় দূরে যাইতে দেখা যায়। তাহলে টম এইদিকে যাইছে আর জেরিকে এইদিকে যাইতে দেখছে, তার মানে আসলে জেরি এইদিকে কোনো দিকে যাচ্ছিল, এইদিকে কোনো দিকে যাচ্ছিল, তাই তার কাছে দূরে মনে হচ্ছিল। যদি এইদিকে যেত বাচ্চা, তাহলে তো এটা কাছে মনে হইতো। আপেক্ষিক বেগের কারণে কখনোই কাছে মনে হয় না, সবসময় দূরে মনে হয়। দেখি ম্যাথ আমাকে সেটা জাস্টিফাই করে কিনা, ম্যাথ আমাকে সেটা জাস্টিফাই করে কিনা সেটা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা সবার আগে বলার চেষ্টা করছি টমের বেগ, এইটা হচ্ছে আমার 10I। টমের দেখা জেরির বেগ, এটা হচ্ছে 10√3J। প্রশ্ন করেছে জেরির বেগ কত? প্রশ্ন করেছে জেরির বেগ কত? এখন দেখো তো বাচ্চা, আমি কি তোমাকে বলতে পারি না যার সাপেক্ষে তাকে বিয়োগ করে দিতে হয়? তাহলে এইখান থেকে আমি কি তোমাকে বলতে পারি না জেরির বেগ যদি বের করতে চাও তাহলে এটা এর সাথে যোগ করে দাও। এখন যোগ করে দেওয়ার জন্য যে ডেটাগুলো আছে ইউজ করো। এটা ছিল 10√3J আর এইটা ছিল 10I। তাহলে একটু গুছায় লিখতে চাইলে গুছায় লিখো, না লিখতে চাইলে ফেলে দাও। তাহলে এইটা হলো 10I প্লাস 10√3J। যদি তাই হয় তাহলে এদের একটু ভ্যালু বের করে দাও। √10² প্লাস 10√3 হোল স্কোয়ার। তাহলে এইটা হলো বাচ্চা 3×10⁻30, সরি 100 × 3 মানে 300, 100 400। তাহলে 400 রুট ওভার করলে কত হওয়া উচিত? 400 যদি রুট ওভার করি তাহলে এটা 20 হওয়া উচিত। এর সাথে তুমি থেটাটা ক্যালকুলেট করে ফেলো। tan ইনভার্স 10√3 ডিভাইডেড বাই 10, তার মানে নিঃসন্দেহে এটা tan ইনভার্স √3 মানে 60 ডিগ্রি। ঠান্ডা মাথায় দেখো আই এর সহগটা পজিটিভ না নেগেটিভ? ঠান্ডা মাথায় দেখো আই এর কোএফিসিয়েন্টটা পজিটিভ নাকি নেগেটিভ? দেখো পাক্কা পজিটিভ, তার মানে এটা পাক্কা পজিটিভ আই। আর পজিটিভ আই হিসেবে কাকে ধরেছো? ইস্ট। তাহলে ইস্টের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। এই যে এটার সাথে যদি নেগেটিভ অ্যাঙ্গেল হয় তাহলে ক্লকওয়াইজ, যদি পজিটিভ অ্যাঙ্গেল হয় অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা পজিটিভ অ্যাঙ্গেল মানে অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে এরকম। তার মানে আমরা এখান থেকে দেখতে পেলাম মূলত জেরি এই দিক দিয়ে দৌড়াচ্ছিল, তার বেগের মান ছিল 20 মিটার পার সেকেন্ড, আর সে পূর্ব দিকের সাথে অ্যাকচুয়ালি 60 ডিগ্রি কোণে এভাবে দৌড়াচ্ছিল। দেখেন তো কোনো প্যারা দিছি? কোনো প্যারা দেই নাই, কোন রকম কোনো প্যারা দেই নাই। স্বাভাবিকভাবেও
এটা আর এটা সামান্তরিক বানায় যোগ করলে এটা এরকমই হইতো। তাই এটা দেখেন কত সহজ, কত সহজে, কত ইফোর্টলেস ওয়েতে, কত স্মুথলি আপনার কাছে এসে ধরা দিয়েছে। আশা করছি এগুলো নিয়ে আপনার আর কোনো রকম ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ। চলে গেল গ। এবার আমরা একটু ঘটা দেখব। ঘতে বলা আছে জেরি যদি দ্বিগুণ বেগে গতিশীল হতো। এবার আমি আর অঙ্ক করব না বাচ্চা, এবার আমি আপনার হাতে ছেড়ে দেব। এই অঙ্কটা আমি করছি না, আমি আপনাকে রাস্তায় তুলে ছেড়ে দেব, কারণ এই ধরনের অঙ্ক আমি অনেকগুলো করেছি। তাহলে এটা নর্থ, এটা সাউথ, খুবই ভালো লিখেছিলাম। এটা ইস্ট, এটা ওয়েস্ট। আচ্ছা, এই দিকটাকে আমরা আই বলে ধরে নিলাম, এই দিকটাকে আমরা জে বলে ধরে নিলাম। এবার ওরা যা বলছে আমি সেই কথাগুলো বলার চেষ্টা করছি। ওরা বলছিল টম পূর্ব দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাবে, সুন্দর। জেরি এটার সাথে 60 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে যাবে, এটাও সুন্দর। এটা নিয়েও আমাদের কোনো আপত্তি নেই, আপত্তি থাকবেই বা কেন। এটা হচ্ছে টম, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে জেরি 20 মিটার পার সেকেন্ড, এই অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তো এটা যাচ্ছিল। এখন বলতেছে যে জেরি যদি দ্বিগুণ বেগে গতিশীল হয়, কোন দিকে সেটা না, দ্বিগুণ বেগে, তাহলে আগে যাচ্ছিল কত বেগে? আমরা একটু আগে ক্যালকুলেট করে এসেছি, আগে যাচ্ছিল কত বেগে? এই যে বের করে আসছি 20 মিটার পার সেকেন্ড বেগে। এখন তার দ্বিগুণ বেগ হলে কত হবে আপনি বলেন? দ্বিগুণ বেগ হলে কত হবে? এটাকে জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেন, তাহলে এটা হয়ে গেল 40 মিটার পার সেকেন্ড। এইবার টম জেরিকে কোন দিকে যাইতে দেখবে এটা বের করো। খুবই সিম্পল ফ্যাক্ট। তাহলে পারে আপনি আগের মতোই অ্যাপ্রোচ নেবেন। টম বেচারা, এই যে টম, এটা হচ্ছে 10i। এই যে এবার জেরি বেচারা, জেরি বেচারা দেখো এই ভ্যালু হচ্ছে 40। যার সাথে কোণ করে সেদিকে থাকে কস, যার সাথে কোণ করে সেদিকে থাকে কস, অন্যদিকে সাইন। তাহলে আই এর দিকে কস, জের দিকে সাইন, তাহলে 40 cos 60 ডিগ্রি আই। অন্যদিকে সাইন 40 sin 60 ডিগ্রি জে, তাহলে cos 60 এর মান হাফ, sin 60 √3 ডিভাইডেড বাই 2। বাকিটা ইতিহাস বাচ্চা। টমের সাপেক্ষে জেরির বেগ, এরপর যদি তুমি আমারে অঙ্ক করতে বলো তাহলে আমার আর কিছু করার নাই, অঙ্ক ডান। তাহলে বাকিটুকু তুমি কন্টিনিউ করে নিও। তাহলে এই যে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ, এই টপিকটা কিন্তু আমাদের এরকমই মজার। আমরা যে সিকিউটা একটু আগে সলভ করলাম বাচ্চা, এটা কিন্তু পরীক্ষায় খুবই বেশি আসে। হ্যাঁ, যে সিকিউটা নিয়ে আমরা কথা বলছিলাম, এই সিকিউটা কিন্তু পরীক্ষায় খুবই বেশি আসে এবং পরীক্ষার জন্য এটা খুবই বেশি ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তাই এই সিকিউ কতবার যে পরীক্ষায় আসছে তোমাকে বলে বুঝাতে পারবো না যে কতবার পরীক্ষায় আসছে। তাই আপনারা প্লিজ মনোযোগ দিয়ে এই সিকিউটা সলভ করবেন। আমি গ ঘ এর কথা বলেছি, ক খ চেঞ্জ হয়, বাট গ ঘ এরকম শেপেই বারবার বিভিন্ন ভাবে আসে। হ্যাঁ, বারবার আসে। তাই আশা করছি এই ধরনের প্রবলেমগুলো আপনি এখন খুবই মজা করে সলভ করবেন এবং আপনাকে কেউ কোনোভাবেই আপনাকে এই অঙ্কগুলো অন্তত ভয় দেখাতে পারবে না ইনশাআল্লাহ।